টাটা পলিটিক্স প্লাস। যারা এতক্ষণ নিউজ আওয়ার এক্সট্রা দেখছিলেন তারা জানেন আমরা আলিবাবা নিয়ে কথা বলছি। এই মুহূর্তে যারা এসে বসেছেন আবারও ব্যাখ্যা করছি আলিবাবা কি। সবচেয়ে বড় ই কমার্সের যে সাইট সেটাকে আলিবাবা এবং চায়নার একটি সাইট। সম্প্রতি বাংলাদেশ, নেপাল, মিয়ানমার সহ কয়েকটি দেশের ই কমার্সের একটি সাইট দারাজ, সেখানে আলিবাবার হস্তক্ষেপ এবং তারই সূত্র ধরে আমরা ই কমার্সে আসলে বাংলাদেশের কি অবস্থা, সম্ভাবনা, কাজের সুযোগ আছে কিনা, তরুণদের কি কি অসুবিধা হচ্ছে সেই জায়গায়, উদ্যোক্তাদের কি কি অসুবিধা হচ্ছে, সেই সব বিষয় নিয়ে কথা বলছিলাম। যেখানে গিয়ে ঠেকেছে সেটি নীতি নির্ধারক এবং রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি। সুতরাং পলিটিক্স প্লাসেই জায়গা পেল এই আলোচনার সবটুকু। আমরা যাদের সঙ্গে এই আলোচনাটুকু করে নিতে চাই, যারা আছেন আবারও পরিচয় করিয়ে দিচ্ছি। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মনির হাসান আমাদের সঙ্গে আছেন। চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা বিভাগের সাবেক কনসালটেন্ট মহিউদ্দিন তাহের আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আমরা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমালকে পেয়েছি, তিনি ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক। প্রিয়শপ.com-এর প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খান আছেন এবং আছেন জিশান কিংসুক হক, জিন্দাবাদ.com-এর কো-ফাউন্ডার এবং সিইও। কথা হচ্ছিল আশিকুল আলম খানের সঙ্গে। দারাজ নিয়ে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমরা বলছি যে ডিজিটাল বিস্তার, এখানে অ্যানালগ মাইন্ড। তারপরেও আমরা ভালো গুড প্র্যাকটিসেস, ভালো জায়গার ভালো উদাহরণগুলো একটু দেখে নিতে চাই। তরুণরা কিভাবে তাদের নানা রকমের যে হার্ডেলগুলো, যেই প্রতিবন্ধকতাগুলো যে আছে সেটা কিভাবে শুধরে নেবেন। এখন তো জ্যাকমা রীতিমতো ক্যারিয়ার সম্পর্কে নানা জায়গায় বক্তৃতা করে বেড়ান তার এই সাইটের সাফল্যের সাথে সাথে। তার আরও একটি ক্যারিয়ার অ্যাডভাইসের জায়গা একটু শুনে আসি। If you want to do something yourself, just do it. You still can't afford to lose, to fail. But when you're 40 to 50 years old, my suggestion is that you should do things that you are good at, right? And not do things that, oh, that's very interesting, I want to try something new. It's a bit dangerous more. When you're 50 to 60 years old, spending time training and developing young people, the next generation. When you're over 60 years old, better all business have that opportunities. Developing countries were neglected. But it's only 30 years. It's a baby. Today, we have a better technology. We have a better knowledge about globalization. And it's our generation's responsibility or opportunity to improve it. Tell me, how can you stop global?
don't have this kind of thinking, it's a lousy, it's a terrible teacher. অনেক অনেক উপদেশ এখন আসলে জ্যাক মা বোধহয় উপদেশ বিক্রি করেও জায়ান্ট হয়ে যাবে নিশ্চয়ই তার এই সাফল্যের পরে, এবং সফল মানুষের উপদেশই মানুষ শুনতে চায়। গ্লোবালাইজেশনকে আমরা বন্ধ করতে পারবো না এরকম একটি কথা বলছেন, কিন্তু স্টার্ট আপ যারা ছিলেন প্রথম দিককার এবং গ্লোবালাইজেশনটা যদি থাকতো ওখানে বা চায়নাতে থাকতো, সেখানে তিনি কি করতেন সেই প্রশ্নটি কিন্তু জানা গেল না। আমি একটু আবারও জিশান কিংসুকের কাছে যেতে চাই। আমাদের আর যেসব সমস্যাগুলো আছে, পেমেন্ট গেটওয়ে নিয়েও এখন আপনারা যারা উদ্যোক্তারা আছেন তাদের অনেক রকমের সমস্যা রয়েছে, কি বলবেন? আমি অনেকক্ষণ ধরে তো আলোচনা হচ্ছে, যেহেতু এখন পলিটিক্সের জায়গাটা এসছে, এই জিনিসটা আসলে বলে দেওয়া ভালো যে দেখুন, বিদেশি বিনিয়োগ কি আমরা চাই কি চাই না? বিদেশি বিনিয়োগ আসলে চাই আমরা, কারণ বিদেশি বিনিয়োগ এসছে বলেই কিন্তু আজকে টেলিকম কোম্পানিগুলো বিকশিত হয়েছে এবং আমরা টেলিফোনে কথা বলতে পারছি। বিদেশি বিনিয়োগ হয়েছে বলেই কিন্তু বিকাশ আরও বেশি এগোতে পারছে। এই জিনিসগুলো আছে, কিন্তু আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে বিদেশি বিনিয়োগ এসে দেশকে কি, দেশের বাকি উদ্যোগগুলোকে কি ধ্বংস করবে কি না, সেই জায়গাটাকে আমার নীতিটা এমনভাবে সাজাতে হবে যেন নীতি নির্ধারকরা ওই কি বলবো, খেলার নিয়ম কানুনগুলো যেন দিয়ে দিতে পারেন, যেন দেশীয় স্টার্ট আপ হোক বা দেশীয় উদ্যোগ হোক সেটা যেন বড় হতে পারে। আজকে আলিবাবার অঙ্গ সংগঠন বিকাশে 20% শেয়ার কিনে নিয়েছে, কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, সে কিন্তু দারাজ কিনেছে আসলে পাকিস্তানকে দেখে, কিন্তু বাংলাদেশের ইকোসিস্টেমে সেটার কি প্রভাব পড়বে সেটা হয়তো আমাদের নীতি নির্ধারকরা এখনো ঠিক করে দেননি, যার ফলে আমরা ওই যে অবারিত আকাশে যুদ্ধ বিমান আসবে নাকি আমাদের জন্য ফুল নিয়ে আসবে এটা আমরা এখনো জানি না। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে সিস্টেমের কথাটা নীতি নির্ধারণ মহলের একটি ব্যর্থতা, আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি। আমরা এই যে এত টাকা, আমরা যতজন ই কমার্স সাইট আছে আমরা প্রত্যেকেই বিজ্ঞাপন চালাই। আমরা বিজ্ঞাপনটা চালাচ্ছি গুগল এবং ফেসবুকে যে টাকা পয়সা দিতে হয়, আমরা তো অবৈধভাবে কাজ করছি। কত টাকা আমরা বৈধভাবে আমরা খরচ করতে পারছি এবং কত টাকা আসলে অবৈধভাবে চলে যাচ্ছে, এটা আমাদের একটা ভেবে দেখার দরকার আছে। এবং সেখান থেকে কিন্তু সরকার নিজেও রাজস্ব হারাচ্ছেন। আমরা সামান্য জিনিসপত্র চেয়েছি, আমরা বলেছি যে ঠিক আছে, আমরা ফেসবুকে যে ডলারটা খরচ করব, ফেসবুক লেখা থাকলে সেটাকে আপনি অ্যালাউ করে দেন। এইটুকু আমরা গত 2.5 বছরে বাংলাদেশ ব্যাংক থেকে বের করতে পারিনি। নীতি নির্ধারকরা বিষয়টি বুঝে উঠতে পারছেন না। এটা একটা সাধারণ উদাহরণ দিলাম। পেমেন্ট গেটওয়ের আরও ছোট ছোট প্রবলেম তো আছেই। আমার ধরুন বিদেশ থেকে বাংলাদেশে যদি কেউ অর্ডার দেয়, সেই অর্ডারটার জন্য বাংলাদেশের বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম ভেরিফিকেশন চায়। সেই ভেরিফিকেশন দিয়ে সেখান থেকে প্রসেসিং করতে করতে আমার সেদিন একজন কাস্টমার অর্ডার করেছেন, আমাকে শেষ পর্যন্ত ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন যে ভাই তোমরা তো এটা প্রসেস করছো না, কিন্তু আমি তো একটা জন্মদিনের গিফট পাঠাচ্ছিলাম, আমার জন্মদিন তো পার হয়ে গেল। আমরা এই পেমেন্ট গেটওয়ের নিশ্ছিদ্র নিরাপত্তা আছে, সেটা আমাদের সাথে আছে। আবার নীতি নির্ধারক মহলে সেই নিশ্ছিদ্র নিরাপত্তা থেকে $20 মিলিয়ন গায়েবও হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে দেখতে হবে যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে হবে, যাকে যার কাজ করে দিতে হবে। পেমেন্ট গেটওয়ের বিষয়টা যদি সরকার ভালো করে দেখে তাহলে আসলে আমরাও ঠিকমতো কাজ করতে পারবো, ই কমার্সও সুন্দর করে বিজ্ঞাপন দিতে পারবে, বাইরে থেকেও অর্ডার পড়বে, এই জিনিসগুলো হবে। আজকে এই কিছুক্ষণ আগে বড় ভাই জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা, আলিবাবা থেকে যদি মানুষ পণ্য কিনছে বা আলি এক্সপ্রেস থেকে কিনছে, সেটা যে দেশে আসছে, এই টাকার পেমেন্টটা কেমনে যাচ্ছে? এক্স্যাক্টলি একই প্রশ্ন আমারও। তো এই টাকার কিছু মানে আমি কিভাবে আলিবাবা থেকে কিনবো, আমি পয়সাটা কি দিব? আমি এখনই বলে দিচ্ছি, আপনারা একটি ক্রেডিট কার্ড নেবেন, সেই ক্রেডিট কার্ডে আপনাকে ভ্রমণের জন্য একটি কোটা দেওয়া হয়েছে। সেই ভ্রমণ কোটার আওতায় আপনাকে ক্রেডিট কার্ডে $5,000-7,000 উন্মুক্ত করে দেওয়া হবে। সেই ডলারের আওতা থেকে আপনি ব্যয় করছেন, তার মানে আপনি প্রথমেই উৎসাহিত করছেন মিথ্যাচার করতে যে আমি ভ্রমণের নামে আসলে কেনাকাটায় টাকা খরচ করব। বিষয়টা এরকম করার কোনোই প্রয়োজন নেই। আমরা বলেই দিতে পারি অনলাইনে কেনাকাটার জন্য এত টাকা খরচ করা যেতে পারে। এই যে বললাম আমরা পলিটিক্স নিয়ে কথা বলছি, তো নীতি নির্ধারকরা যদি এই জায়গাটা
ঠিক করে দেন। আপনি বলছেন না যে ডিজিটালে যাওয়ার আগে তো অ্যানালগ জিনিসগুলোও ঠিক করা হচ্ছে। মানে অ্যানালগ মাইন্ডটা ঠিক করার দরকার ছিল। আমি আসলে অ্যানালগ মাইন্ড নিয়ে আমাদের এইরকম একটি জায়গায় উদ্যোক্তাদের মানে যেখানে সফল হবার সম্ভাবনার শতভাগ, সেখানে আমরা এখনো নীতি নির্ধারকদের অ্যানালগ মাইন্ড নিয়ে উদ্যোক্তাদের কিন্তু সফল হওয়ার শতভাগ আমাদের সিন্দাবাদে ইতিমধ্যেই আপনি যা বলছেন আমরা সবচেয়ে বড় বিদেশি ইনভেস্টমেন্ট পেয়েছি। আমাদের পরে আমরা সবচেয়ে বড় প্রথমে পেলাম, তারপরে বাকিরা এখন পাঠাও যেমন পেলো, আরও আসছে কে কে, আমরা বলে দিতে পারবো যে কে কে পাচ্ছে। তার মানে ভালো প্রতিষ্ঠান তৈরি হলে বিদেশি বিনিয়োগ আসবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে তো আপনারা প্রোটেক্টেড, মানে দেশি আমরা 100% ছেড়ে দিব কিনা মার্কেটটা, নাকি হচ্ছে স্টার্টআপগুলোর জন্য একটা সার্টেন টাইম রাখবো সেটা। আপনি যদি ইন্ডিয়ার উদাহরণটা আমি দিতে চাই, অ্যামাজন যখন ইন্ডিয়াতে প্রবেশ করলো, ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু তাকে পুরোপুরি ঢুকতে দেয়নি প্রথমে তাকে বলছে যে তুমি আমার লোকাল একটা পিপলের সাথে পার্টনারশিপ করে আসো। সে আসলো, আসার পরেও কিন্তু তাকে ফুল অপারেশন চালাতে দেয়নি। তাকে বলেছে যে তুমি ইনভেন্টরি নিয়ে কাজ করতে পারবে না, তুমি আমার লোকাল এন্টারপ্রেনার যারা আছে তাদের প্রোডাক্ট নিয়ে তোমাকে কাজ করতে হবে। সেটা তারা করলো। তারপরে করলো যে তুমি নিজে লজিস্টিক দিতে পারবে না, আমার অলরেডি লজিস্টিক কোম্পানি আমার এখানে আছে, তাদেরকে তুমি পার্টনার করে তুমি বিজনেসটা অপারেট করতে পারবে। কিন্তু আমরা যেটা করছি আজকে, আলিবাবা কিন্তু ওপেনলি ফিল্ড দিয়ে দিচ্ছি। সে যখন আসলো, সে চাইলে কালকে এই যে আমাদের ওয়েবসাইটে 100টা টি শার্ট হয়তো একজন তৈরি করে, একটা স্টুডেন্ট, সে হয়তো ওই টি শার্টগুলো বিক্রি করে তার হচ্ছে পড়াশোনার পাশাপাশি হাত খরচটা চলে যে, কিন্তু সেই অপরচুনিটি কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ সে যদি চায়, আলিবাবা চাইলে কালকে সে নিজেই লাখ লাখ টি শার্ট নিজে প্রডিউস করে নিজে সেল করতে পারে, কারণ ওই প্রোটেকশন লেভেলটা নেই। সে চাইলে কালকে নিজে তার লজিস্টিক ডেভেলপমেন্ট করে সে নিজে করলো, তাহলে এই যে আপনার পাঠাও, ই কোরিয়ার, এরা যারা আসছে তাদের কি হবে? আবার আমাদের যে পেমেন্ট গেটওয়ের কথা বলছিলেন আপনি, যে পার্টনারগুলো অলরেডি তৈরি করেছে, একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, কিন্তু ওর নিজের একটা আলিপে নামে ওর একটা অলরেডি লজিস্টিক আছে, পেমেন্ট গেটওয়ে আছে, সে চাইলে ওইটাকে ইউজ করতে পারে। পাশাপাশি চায়নাতে তার একটা বিজনেস আছে। এখন ওই প্রোডাক্টগুলো কিভাবে তার মাধ্যমে বাংলাদেশে আসতে পারে, এটাও কিন্তু খুব সহজেই হতে পারে, যেটা আমরা জানবো না যে আসলে কি হচ্ছে। নানান প্রশ্ন উঠেছে নীতি নির্ধারকদের নিয়েই। নীতি নির্ধারকদের একেবারে সরাসরি কেউ যদি থাকতেন খুবই ভালো হতো, আমরা সব দিকের আলোচনাগুলো শুনতাম। কিন্তু তারপরেও মনির হাসানের কাছ থেকে আমরা একটু এই বিষয়ে রেসপন্স নিশ্চয়ই আপনি করবেন। নীতি নির্ধারকদের সঙ্গে আপনি ঘোরাফেরা করেন। কয়েকটা বিষয় আসলে একটু আমরা মনে হয় গুলাই ফেলতেছি। হ্যাঁ, একটা হলো যে এই যে আমাদের টেলিকম সেক্টর কিন্তু ওইভাবে বিকশিত হইতো না যদি আমরা, এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। এখন আমরা যেটা দেখতেছি, যেমন একটু আগে আশিক বলল যে দারাজে যে আলিবাবা বিনিয়োগ করছে তাতে আমাদের বাংলাদেশের স্টার্টআপের কুশলতা তা না। আমি কিন্তু আলিবাবা অংশে কিন্তু সেটা বলি না। আমি বলছি যে এই ইনভেস্টমেন্টগুলো আসলে বোঝাচ্ছে, যেমন এই পাশে কিংসুক আছে, কিংসুকের কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়েছে, বাংলাদেশে অনেকগুলো কোম্পানিতে বিদেশিরা বিনিয়োগ করছে। এটার মানে হলো যে আমাদের সক্ষমতা এখন লোকে জানে। প্রশ্ন হচ্ছে আমাদের সক্ষমতা বিদেশিরা জানে, আমাদের দেশের লোকেরা জানে না। আমাদের আশিকের কি ক্ষমতা আছে, সিন্ধবাদ কি করতে পারে, তমাল্লা যে 750 ছেলে মেয়েকে এক জায়গায় জড়ো করছে, এইটার পটেনশিয়াল কি, এটা তো আমাদের নীতি নির্ধারকদেরকে আমরা সেভাবে বুঝাইতে পারতেছি না। কেন পারতেছি না আমি ঠিক জানি না। যেমন আমি কতগুলো সিম্পল জিনিস বলি যে যেটা করতে কিচ্ছু লাগে না। যেমন ট্রেড লাইসেন্স করতে কেন একটা ঠিকানা লাগবে, একটা জায়গা কেন দেখাইতে হবে? যে ই কমার্স করবে, আলিবাবার তো কোনো দোকান নাই, ওর তো কোনো ইনভেন্টরি নাই, ওর সারা দেশে জিনিস নিয়ে এসে বিক্রি করে, একজনের জিনিস সে বিক্রি করে দেয়। কাজে আমার কেন সেটা লাগবে, আমার কেন একটা জায়গা দেখাইতে হবে? কারণ আমাদের ওই ব্রিটিশদের আইনটা আছে, ব্রিটিশরা তো বিজনেস বলতো না, তারা বলতো ট্রেড। সেই জন্য আমাদের লাইসেন্সটার নাম ট্রেড লাইসেন্স, বিজনেস লাইসেন্স না। কিন্তু এটা যে একটা শব্দ চেঞ্জ করে বিজনেস লাইসেন্স করবে, কেউ একজন ই কমার্স যদি করতে চায়, বা অথবা কেউ যদি একটা ওয়েবসাইট বানানোর ব্যবসা করতে চায়, তার যদি জাতীয় পরিচয়পত্র থাকে, তাহলে কেন তার একটা ঠিকানা দেখাইতে হবে? তার কাছে তো ঠিকানা নাই। আমার যে munirhasan.com যে হোস্ট করে, তার সঙ্গে আমার কখনো দেখাও হয় না। মানে কিন্তু মনির ভাই, আমাদের বাংলাদেশে তো এইসব ক্ষেত্রে প্রতারণারও এক সুযোগ থেকে যায়। সেক্ষেত্রেও তো ধরেন প্রতারিত হলেও সরকারের কাছেই মানুষ নীতি নির্ধারকদের কাছেই গিয়ে নালিশটা করে। যে লোকটাকে যে ব্যবসাটা করতেছে তাকে তো ধরা সব জিনিসই আছে, তার জাতীয় পরিচয়পত্র আমার কাছে আছে, তার ব্যাংক অ্যাকাউন্ট সে কী করছে সেগুলো সবই আছে। কাজে তাকে কেন আমি মিথ্যাভাবে, এই যে একটু আগে যে কিংসুক যে কথাটা বললো যে আমি ভ্রমণ ট্রাভেলার্স কোটা দেখায়া সেটা দিয়ে অনলাইনে ট্রানজ্যাকশন করতেছি, কেন? এই তো এগুলো তো খুব ছোট জিনিস। একটা 7 দিনের সংসদ সেশনে কিন্তু এই সবগুলো জিনিস ঠিক করে ফেলা সম্ভব যদি আমরা মনে করি, যদি করতে চাই। এবং তরুণদের জন্য যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে যে ও ও ও তো চাইবে যে, যেমন আপনি মনে করেন উল্টাটাও কেন আমরা ভাবতেছি না। যেমন ধরেন আপনি ভাবতেছেন যে আমরা ভাবতেছি যে আলিবাবা এসে আমার দেশে সব ব্যবসা বন্ধ করে ফেলবে,
কিন্তু আমার দেশে কি আমার ছেলে বা একটা মেয়ে এমন একটা প্রোডাক্ট তৈরি করবে না যেটা বিশ্ববাজারে যাইতে পারে? বা একটা প্রোডাক্ট বেচলেই তো হয়। আপনি এই ভুটানের কথা দেখেন, ভুটান তো এই ইন্ডিয়ার সঙ্গে ভুটানের চুক্তি হলো 2টা, ওরা 2টা প্রোডাক্ট, ভুটানি 2টা প্রোডাক্ট শুধুমাত্র ইন্ডিয়াতে বিক্রি হয়। ইন্ডিয়া 100 কোটি লোক, ভুটানে 8 লাখ লোক। তো ওদের কিন্তু ডেফিসিট হচ্ছে ইন্ডিয়ার দিকে, কারণ ইন্ডিয়া সব লোক ওরা জ্যাম আর জেলি ভুটান থেকে দিতে পারে। সো আমি যদি 5টা বড় প্রোডাক্ট বানাইতে পারি যেটা আলিবাবা দিয়ে আমি সারা বিশ্বের কাছে বেচে ফেলবো, তাইলে তো আমার হয়। আমি খেলে ইয়াটা দেখলে হবে না। এটাই গ্লোবালাইজেশনের যুগটা হচ্ছে কিভাবে আমি ব্যবহার করতে চাই, কিভাবে আমি প্রোটেকশনটা দিব। আমি কি প্রোটেকশন দেওয়ার নাম করে আমার যে তরুণ, আমার যে তরুণী, আমার যে মেয়েটা একটা আন্তর্জাতিক মানের প্রোডাক্ট বানাবে, তাকে কি আমি সেটা করতে দিব না? নিশ্চয়ই দিব। কাজে এটা ব্যালেন্স করার কাজটা হলো নীতি নির্ধারকদের। এবং সেখানে যেমন ধরেন আপনার এই যে ও কিংসুক দিয়ে বলতেছে, কিংসুক বিদেশি ইনভেস্টমেন্ট নেয় নাই, নিচে বলে সে বড় হচ্ছে এবং সে দেখতেছে যে আরও বড় হওয়ার সুযোগ আছে। এবং আমাদের যাদের এই সুযোগটা আছে, হ্যাঁ, আপনি একটা খুব সুন্দর জিনিস আমি বলি, আমাদের আইটির লোকদের আসলে সম্পদ কি? তাদের সম্পদ হলো মানুষগুলা। কিংসুকের এই প্রতিষ্ঠানে যে প্রোগ্রামারটা কাজ করে, তাকে তো এই আমার ব্যাংকগুলো কখনো ভ্যালুয়েশন করে না। সে তো রাত্রেবেলায় বাসায় চলে গিয়ে ঘুমায়। আমি বলি যে আমাদের আইটি কোম্পানির সম্পদরা রাত্রে নিজ বাসায় গিয়ে ঘুমায় থাকে, সেজন্য ব্যাংক আমাকে কোনো সাপোর্ট দেয় না। এটা হইলো? এটা তো হবে না। আমাদের ব্যাংকে বুঝতে হবে যে স্থাবর সম্পত্তির থেকেও অনেক বড় সম্পত্তি আছে। একটা হোয়াটসঅ্যাপের দাম কিন্তু $19 বিলিয়ন। এটা তো কোনো হিসাব করে আমাদের ব্যাংকাররা এটা মিলাইতে পারবে না। আমাদের ব্যাংকগুলো যদি ডিজিটাল না হয়, তাদের অ্যানালগ ভিত্তিগুলো যদি ডিজিটাল না হয়, তাহলে আমরা এখানে কান্নাকাটি করব, কিন্তু গ্লোবালাইজেশন ঠেকাইতে পারবো না। অনেক ধন্যবাদ। আমরা আরো অন্যান্য প্রসঙ্গে যাব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আছি আমরা নিটোল টাটা পলিটিক্স প্লাসে। একটা ছোট্ট বিরতি। নিটোল টাটা পলিটিক্স প্লাস, আলিবাবা আমাদের আজকের শিরোনাম। বিরতিতে যাবার আগে কথা বলছিলেন মনির হাসান, নীতি নির্ধারকদের ব্যালেন্স করার জন্য একটা ব্যালেন্সের জায়গাটি নিয়ে তিনি একটু প্রশ্ন তুলেছেন। আমি এখানে আসলে অ্যাসোসিয়েশন কতখানি কাজ করতে পারে বা প্রেশার গ্রুপ হিসেবে আদৌ দাঁড়ায় কিনা অ্যাসোসিয়েশন, আমরা আব্দুল ওয়াহিদ তমালের কাছে প্রশ্ন। থ্যাংক ইউ রিয়াপা। অ্যাসোসিয়েশন বেসিক্যালি আমরা গত 2 বছর ধরে প্রায় 30টার উপর ওয়ার্কশপ করেছি ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন টপিকস নিয়ে। আজকে আশিক ভাই এবং কিংসুক ভাই যেগুলো বললেন, যে সমস্যাগুলোর কথা বললেন, প্রত্যেকটা এরিয়া ধরে ধরে কিন্তু আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি, নীতি নির্ধারণকে নিয়ে এসেছি। আমরা লাস্ট জানুয়ারিতেও কিন্তু আইসিডি ডিভিশন একটা সাথে ইক্যাব জয়েন্টলি আমরা একটা ঢাকার বাইরে গিয়ে হোল ডে একটা ওয়ার্কশপ করেছি, ই কমার্স পলিসি ওয়ার্কশপ করেছি। এবং ই কমার্স যে একটা ভেরি ভাইটাল পয়েন্ট, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের ই কমার্স বলে কোনো খাতই নাই ট্রেড লাইসেন্সে। নতুন ব্যবসায়ী যারা আসবে ই কমার্স ব্যবসা বলতে কোনো আলাদা কোনো খাত নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই সংজ্ঞাটাই এখন পর্যন্ত জনসাধারণ বা পলিসি নির্ধারণের মধ্যে ক্লিয়ার না। ই কমার্স বলতে আমি কি বুঝি, ই কমার্স কি শুধু অনলাইনে বাই অ্যান্ড সেলিং, সার্ভিসেস, কোন কোন সেক্টর এটার মধ্যে পড়ে? সো এই সমস্ত জিনিসগুলো আসলে এখন পর্যন্ত স্টিল বাংলাদেশের নীতি নির্ধারণে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, হয়তো কিছু কিছু যারা ক্লোজলি কানেক্টেড উইথ দ্য ই কমার্স সেক্টর তারা জানেন, বাট রেস্ট অফ দ্য পিপল এখনও জানেন না। সো আমরা যেটা চাচ্ছি, ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে লাস্ট 2 বছর ধরে একটা অলরেডি পলিসি ড্রাফট তৈরি করেছি, হয়তো খুব শীঘ্রই এটা ক্যাবিনেটে যাবে। গতকালকে আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিই, গতকাল থেকে প্রায় 100-র উপর আমি ফোন পেয়েছি যে আলিবাবা আসতেছে, আলিবাবা আসলে কী হবে। ইভেন 100-র উপর ফোন কল করেছি। গতকালকে আমার বাণিজ্য এই আইসিটি মিনিস্টারের সাথে করেছে, জাব্বার আঙ্কেলের সাথে কথা হলো। আজকে সকাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ফোন করছে, সকালে ঘুম ভেঙেছে এই কমিশন, ওই যে প্রাইস কন্ট্রোল করে, যে প্রাইভেটাইজেশন কমিশন থেকে। সো বিভিন্ন জায়গা থেকে ফোন কল পাচ্ছি। আসলে এটা হলে কী হবে, হলে যে কী হবে এটা ধারণা আসলে এখন পর্যন্ত গভর্নমেন্ট লেভেলেও নাই, ইভেন আমাদের মধ্যেও নাই। ইনভেস্টমেন্ট আমরা চাই, ইনভেস্টমেন্ট আসলে ডেফিনেটলি এটার গ্রোথ হবে, ইন্ডাস্ট্রি গ্রোথ হবে, কিন্তু কি ফরম্যাটে চাই, কিভাবে আমাদের প্রযুক্তি, আমাদের লোকাল প্রোডাক্টগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি, যেটা বলছিলেন পলিসির মধ্যে কিন্তু আমরা সমস্ত কিছু সুস্পষ্টভাবে আমরা মেনশন করে দিয়েছি। বাইরের কোনো কোম্পানি আসে যাতে লোকাল ভেঞ্চারের মাধ্যমে আসে, বাইরের কোনো কোম্পানি যদি এখানে কোনো ইনভেস্টমেন্ট যদি আসে, এবং অবশ্যই যেটা ইন্ডিয়া ফলো করেছে, আপনি দেখবেন যে
লোকাল প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমি লোকাল কোম্পানিগুলো যাতে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে এক্সামশন পায়, আমাদের লোকাল কোম্পানিগুলো যাতে ওয়্যার হাউস তারা বাইরের কোম্পানিগুলো যাতে তৈরি করতে না পারে, এগুলো কিন্তু সব কিছু পলিসির মধ্যে বলা আছে। ইভেন দো আমরা আজকেও আমাদের সকালবেলায় ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা গভর্নর সাহেবের সাথে একটা মিটিং করলাম এবং স্পেসিফিক্যালি ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ওই যে কিংশুক ভাই যে কথাগুলো বলছিলেন যে আমরা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে হুন্ডি করে টাকাটা বাঁচাচ্ছি ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে মিলিয়ন ডলার আমরা ইনভেস্ট করছি আপনার এই যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। এটার কিন্তু তথ্য, অ্যাকুরেট তথ্য কিন্তু আমাদের কাছে নাই যে এই টাকাটা প্রপার চ্যানেলে যাচ্ছে কিনা। দিস আর অল ই কমার্স। আমরা যখন ওনাকে যে বুঝাই বললাম বেশ কিছু অলরেডি কিছু গাইডলাইন আমরা দিলাম, আপনি স্পেন্ড করতে পারছেন কি $300 বেশি স্পেন্ড করতে পারছেন না। আপনি আজকে প্রথম আলো বা বড় কোনো এই কিংশুক ভাইকে জিজ্ঞেস করেন তো উনি কত ডলার পার মান্থ ডিজিটাল মার্কেটিংয়ে খরচ করেন, আর আমাদের অ্যাবিলিটি আছে কতটুকু প্রপার চ্যানেলে ইনভেস্ট করার মতন, তাহলে আমি ব্যবসা করবো কীভাবে? আপনি যদি আমাকে এনারভেলিং এনভায়রনমেন্ট দিতে না পারেন, আবার একই ধারে বলছেন যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, দেশের বাইরে রুরাল ই কমার্স ফ্লারিশ করতে হবে, আবার ইনভেস্টও করবেন। আপনি আজকে ব্যাঙ্কগুলোর কাছে যে বলেন তো আমাদের ই কমার্স সেক্টরের জন্য ফান্ড দেওয়ার জন্য, ব্যাঙ্কগুলো কি দিবে না। তাহলে আমরা ফ্লারিশ করবো কীভাবে? লোকাল কোম্পানিগুলো ফ্লারিশ করবে কীভাবে? সো এটা একটা টোটাল ইকোসিস্টেম। তার মানে আসলে ব্যাপারটা সবার জন্যই নতুন, সবার জন্যই নতুন। এই বিষয়টা আপনারা তরুণরা খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করেন, কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে যেখানে আছে সেখানে আবারও আমি ঘুরে ফিরে একই শব্দ বলছি যে অ্যানালগ মাইন্ড। আমরা কিছুদিন আগে কম্পিউটারের ব্যাপারে যেটা ব্যবহারের ক্ষেত্রে দেখতাম যে সরকারি অফিসে কম্পিউটার একটা যন্ত্র, সেটা মানে টাওয়েল দিয়ে ঢাকা থাকতো, মানে এখনো ওই মাইন্ডসেটটাই বোধহয় আছে, সেটা কি বলবেন? ওয়েল আমি বলবো রাইট, অনেক ক্ষেত্রে এটা সত্য, আবার অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের মধ্যে থেকে এখন অনেক প্রোঅ্যাক্টিভ, অনেকের মধ্যেই দেখছি যে উইলিংনেস আছে, বাট কম্বাইন্ড যে এফোর্টটার প্রয়োজন, আমি এই কম্বাইন্ড এফোর্টের ক্ষেত্রে দেখছি বড় একটা ঘাটতি। যদি জ্যাকমার মানে উদ্ধৃতি আমরা দেই যে স্মার্ট পিপলের কথা বলেছেন, তা আমরা আসলে যে কোনো একটা সেক্টরে স্মার্ট পিপল একসঙ্গে জড়ো করতে পারছি না, এটাই কি একটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এক কাতারে সবাইকে বসতে হবে। ই কমার্স এমন একটা ক্রস কাটিং ইস্যু, কেউ মনে করছে ই কমার্সের মধ্যে আইটি বিজনেস, কেউ মনে করছে এটা হয়তো বাণিজ্য মন্ত্রণালয়ের ইস্যু, বাংলাদেশ ব্যাংক মনে করছে এটা হয়তো তাদের এজেন্ডা, এনবিআর মনে করছে এটা হয়তো তাদের এজেন্ডা, বাট এটা আসলে একটা মানে একটা কমপ্লিট প্যাকেজ, সবাইকে আসলে। কিন্তু আপনি আমাকে বলেন যে এটা আসলে কাদের এজেন্ডা? ইটস এ আমি এটা সবার এজেন্ডা, ইটস এ কমন ফ্যাক্টর। এটার মধ্যে আইটি আছে, এটার মধ্যে বাণিজ্য আছে, এটার মধ্যে এনবিআর এর একটা বড় ভূমিকা আছে। আপনি যদি আজকে ক্রস বর্ডার ই কমার্স করতে চান তাহলে অবশ্যই এনবিআর এর একটা বড় ভূমিকা প্লে করতে হবে, বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে একটা বড় ভূমিকা প্লে করতে হবে। ইটস এ কম্বাইন্ড এফোর্ট। আপনি ই কমার্স এতটাই ক্রস কাটিং, আপনি এটাকে একটা কোনো পার্টিকুলার সেক্টরে ফেলতে পারবেন না, যে এই বিষয়টা নিয়ে আমরা ফাইট করে যাচ্ছি। তবে বাংলাদেশের শুধু আমি এই ই কমার্স কেন, অন্যান্য যে কোনো সেক্টরে যেখানে নাকি মানে মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন দরকার, সেই জায়গাটিতেই সবচেয়ে বড় একটা কি বলবো সেটব্যাক কাজ করে, যে কখনো একসাথে অনেকগুলো মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকে যেই জায়গাটা, সেই জায়গায় খুব দ্রুত কোনো কিছু এগোয় না, মানে ওই কোঅর্ডিনেশনের জায়গাটা আমাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমি তারপরেও আব্দুল মহিউদ্দিন তাহের একটু যোগ করবেন কিনা? আমি যেটা করতে চাই এটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত নিয়ন্ত্রক সংস্থা বা বিভাগ আছে সেখানে যারা এই নীতি নির্ধারণের দায়িত্বগুলো পালন করেন তাদেরকে বোঝাতে হবে। আমার কাছে মনে হচ্ছিল যে তারা বোঝেন না। একটা ইস্যু উঠে এসছে, এই যে ই বিজনেস, ই কমার্স, এইটার কোনো ডেফিনেশন সরকারি কোনো বইতে নাই, কোনো ডকুমেন্টে নাই, কোনো আইনের কিছুতে, কোনো ধারাতে, সে কারণে আসলে ট্রেড লাইসেন্স লাগে, বিজনেস লাইসেন্স নাই। এই জায়গাগুলো পরিষ্কার করা দরকার। আর একটা যে আমি একটা ছোট্ট উদাহরণ অন্য জায়গা থেকে দিয়ে আসি, ওই যে ধরা যাক বাংলাদেশে মেগা প্রজেক্ট হচ্ছে, পদ্মা সেতু সহ আরও অনেক বড় বড়, আমরা অনেক কথা শুনি, কিন্তু এইসব মেগা প্রজেক্টে যে আপনার কাঁচামালগুলো লাগে প্রায় সবগুলোই কিন্তু বিদেশ থেকে আমদানি হয় এবং বড় বড় বাল্ক ইম্পোর্ট হয়। সেই ইম্পোর্টগুলো হয় নিশ্চয়ই সমুদ্রপথে, বড় বড় জাহাজে, মাদার ভেসেল বলি আমরা এগুলোকে। এই মাদার ভেসেলগুলো কোথায় আছে জানেন? বহির্নোঙরে প্রায় 200টা জাহাজ থেমে আছে, একদম এরকম থেমে আছে। কেন থেমে আছে? আমাদের লজিস্টিক্স ইনএফিশিয়েন্ট, আনলোডিং ফ্যাসিলিটিসগুলো খুবই ইনএফিশিয়েন্ট, জেটিগুলো ইনএফিশিয়েন্ট, পোর্টগুলো ইনএফিশিয়েন্ট, এবং সেইগুলোকে ডিজিটাইজ করা, সেগুলোকে আরও এফিসিয়েন্সি বাড়ানো, এবং লাইটার ভেসেল যেগুলো ওখান থেকে আমাদের ড্রাফট নেই, আমাদের আভ্যন্তরীণ নৌপথে কিন্তু ড্রাফট
খুবই দুর্বল, এত এত অগভীর, সেখানে আপনি বড় বড় নৌকোগুলো আসতে পারছে না। তো সেই জায়গাগুলোকে ড্রেজিং করা, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় নেই। আমরা কিন্তু বড় বড় প্রজেক্টের কথা সবসময় বলছি, কিন্তু সেগুলো যে কোথাও কোথাও গিয়ে স্ট্যাগার হয়ে আছে সেগুলো ভাবছে না। ই কমার্স তারই একটা উদাহরণ। আমি একটা মনে করি যে আমরা সবাই বলছি যে ই কমার্স, কিন্তু ই কমার্স চিনি এ কথা যদি বলতে চাই তাহলে আমাকে নর্মাল মানে ট্র্যাডিশনাল কমার্স আমি চিনি কিনা। কারণ একজন বলছে আমি মাগুর মাছ খুব চিনি, তো তাকে একটা, উনি কিন্তু কখনো শিং মাছ দেখেননি, তাকে শিং মাছ একটা এনে দেওয়া হলে এটা মাগুর মাছ, কারণ ওই যে দুটো একসঙ্গে দেখেননি, এই জন্য পার্থক্যতা বুঝে না। আপনারা বলছিলেন যে স্মার্ট লোকজনের কথা যেটা আসলো, আমরা বলি না জ্যাকমার উদ্ধৃতি, আমি জ্যাকমার উদ্ধৃতি আমরা দিচ্ছি এই বিষয়টাতে, কিন্তু আমার মনে হয় আশিক ভাই আমরা সবাই একটা বিষয়ে একমত যে মাননীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থেকে শুরু করে আমাদের বর্তমান টেলিকম মন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী এবং টেলিকম প্রতিমন্ত্রী, এই তিনজনই কিন্তু ফুল মিনিস্টারও তো জি, এরা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত কি বলবো ইংরেজিতে যেটাকে বলে টেক স্যাভি। ওনারা টেক স্যাভি এবং ওনারা বিষয়গুলোর গুরুত্ব বোঝেন এবং তারা জানেন কি করতে হবে। আনফরচুনেটলি আপনি যেটা বললেন যে তাদের আশেপাশে স্মার্ট পিপলের সমারোহ হয়েছে কিনা সেটা একটা দেখার বিষয়। এখন মন্ত্রী এবং উপমন্ত্রীরা, আমাদের উপমন্ত্রী যে ধরনের সমর্থন দেন, তিনি মানে যে কোনো বিদেশি উদ্যোক্তাদের কাছে আমরা প্রতিমন্ত্রীর কথা বলছেন, প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং মানে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উভয়ের কাছ থেকে আমরা যে ধরনের সমর্থন পেয়ে থাকি, যে উৎসাহ পেয়ে থাকি, সেটা আমাদের এখানে বিদেশি উদ্যোক্তা এসেছিলেন, তিনি বলছিলেন যে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তোমাদেরকে সরকারের সর্বোচ্চ পর্যায়ের মানুষ এই পরিমাণ সমর্থন দিচ্ছে। তাকে আমি খালি বলতে পারি নাই যে তার নিচে একই সমান সপ্রতিভ লোকজন আছেন কিনা, এটা আমি ঠিক নিশ্চিত নই। একটা ছোট্ট বিরতির দরকার হয়ে পড়েছে, বিরতির পরে বাকিটুকু শুনবো, থাকবেন আমাদের সঙ্গে। নিটল টাটা পলিটিক্স প্লাস একেবারে শেষ ভাগে আলিবাবা আমাদের আজকের শিরোনাম। আপনারা সকলেই জানেন আলিবাবা একটি অনলাইন সাইট, অনলাইন শপ। আলিবাবা যেই মন্ত্রটি পড়ে আসলে এই সব তাদের যে বিস্তার, সেই টিচিং ফাঁক, তার মানে অফুরান সম্পদের দিকেই তাদের এই যাত্রা। বাংলাদেশেও এই অফুরান সম্পদ রয়েছে এবং সেই কারণেই নানানভাবে আলিবাবা নাম না হলেও নানান নামে এসছে এবং সেই সম্ভাবনার তৈরি হয়েছে, আমরা আগ্রহ পাচ্ছি সেই সব বিষয়ে। ভাগ্যিস আলিবাবা এই সময়ে পাকিস্তানি হোক বাংলাদেশি হোক কিছু কোম্পানিতে তারা ইনভেস্ট করার জন্য এগিয়ে এসেছে, তা না হলে এই সম্ভাবনার নানান দিক এবং সেখানে যেই সব জায়গায় হোঁচট খেতে হচ্ছে সেগুলো নিয়ে এতটা সবিস্তারে আলোচনা হয়তো হতো না, হয়তো বা হয়, ঠিক জায়গায় হয়তো পৌঁছায় না। একেবারে শেষ ভাগে আমরা সবার কাছ থেকেই এক লাইন করে একটু শুনতে চাই। মনির হাসান, আপনাকে দিয়ে শুরু করি। পরামর্শ কি? অ্যানালগ মাইন্ডসেটের উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আমাদের দেশে টেলিযোগাযোগের নীতিমালা যারা করে, এই প্রতিষ্ঠানটার নাম হলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। আর ঠিক এই কাজটা সিঙ্গাপুরে যারা করে তাদের নাম হচ্ছে ইনফোকম ডেভেলপমেন্ট অথরিটি। আমরা নিয়ন্ত্রণ করি, ওনারা উন্নয়ন করে। আমাদের নিয়ন্ত্রণগুলোকে যদি আমরা উন্নয়ন করতে পারি তাইলে আর আমাদের এই সমস্ত মিটিং নিয়ন্ত্রণ দরকার। প্রোটেকশনের কথা যখন নাকি বলি যে স্বদেশী উদ্যোক্তাদের জন্য, তখন তো আমার নিয়ন্ত্রণ দরকার। না, সেই নিয়ন্ত্রণটা আপনি তো এখন আর 60-এর দশকে নাই। আপনি এখন যে এখানে আছেন সেখানে এমন কোম্পানি হয় যে বিশ্বের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানির কোনো ট্যাক্সি নাই। এই ডিসরাপশন তো আগে ছিল না, এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আপনার চলে আসছে। আপনি চাইলে এগুলো ঠেকাইতে পারবেন না। কাজে আপনাকে তৈরি করতে হবে, তরুণদেরকে তৈরি করতে হবে তারা নিজেরা এই রাস্তাটা ভালো খেলতে পারে, এবং সেটা খেলতে হলে বিদেশিদেরকে আসতে দিতে হবে, তাদেরকে আসার জন্য রাস্তাও খুলে দিতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে ব্যালেন্স করতে বললেন ফেয়ার প্লের জন্য একটা নীতিমালাও থাকতে হবে। আমি তামালের কাছে এক লাইন যুক্ত করার যদি থাকে কিছু। সিম্পল, সবার একই দাবি। ইনফ্যাক্ট এখন এই ইস্যুটা রেজ করেছে বা সামনে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে
তো নীতিমালা তৈরি করার এখনই রাইট টাইম। আমি বলবো যে অলরেডি কৃষক ভাই বলছেন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সবারই উইলিংনেস আছে, মহোদয় ইভেন বাণিজ্য মন্ত্রী মন্ত্রণালয়ের উইলিংনেস আছে। এখন অল টুগেদার একসাথে বসে পলিসিটা ফাইনালাইজ করা দরকার খুব ইমিডিয়েটলি। তাহলে এই প্রবলেমগুলোকে আমরা মানে যত তাড়াতাড়ি অ্যাড্রেস করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের লোকাল প্রযুক্তিকে লোকাল ইন্ডাস্ট্রিকেও প্রোটেক্ট করতে পারবো, প্লাস বাইরের ইনভেস্টমেন্টগুলোকে আমরা উইলিংলি ওয়েলকাম জানাতে পারবো। এক্সেলেন্ট। আশিকুল আলম খান। আমি পজিটিভ দিয়ে শেষ করতে চাচ্ছি আজকের অনুষ্ঠান। তো আলিবাবা আসছে, আমি আশা করব যে তারা ইকোসিস্টেম উন্নয়নে কাজ করবে, এটা ধ্বংস করতে না। সো প্রাইস নিয়ে যেন মারামারিটা না হয়, এই ক্ষেত্রে যদি নীতি নির্ধারণ থেকে একটা ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের দেশীয় উদ্যোক্তারা একটা বেনিফিট পাবে এবং তারা একটা সুযোগ পাবে সামনে যাওয়ার। আর ইনভেন্টরি মডেলটা যেন তারা বাংলাদেশে ডেভেলপ করতে না পারে, এটাও দেখতে হবে। আদারওয়াইজ যারা ছোট ছোট উদ্যোক্তা আছে, যারা কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা কিন্তু একদম মরে যাবে। সো এই জিনিসগুলো এখন দেখতে হবে, আর আশা করছি তারা ইনফ্রাস্ট্রাকচারে কন্ট্রিবিউট করবে, ধ্বংস করবে না। বাহ। মহিউদ্দিন তাহের। আমি শুধু একটা কথা বলতে চাই, যোগ্যতমের জয়, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যে কথাটা আমরা শুনি, যারা যোগ্য তারা টিকবে, এটা সত্য কথা। কিন্তু একই সঙ্গে ওই যে নিয়ন্ত্রণ না করে উন্নয়নের যে কথাটা বলা হলো সেটা করতে হবে। আর অন্যান্য যেসব দেশে এটা শুরু হয়েছে, যারা উন্নয়ন করেছে, যারা উন্নয়ন করছে এবং নিয়ন্ত্রণ করছে, সবগুলো দেশের অভিজ্ঞতা নেওয়া যায় কিনা একসঙ্গে নিয়ে একটা নীতি নির্ধারণ তৈরি করা প্লাস হচ্ছে আমাদের দেশে যারা উদ্যোক্তা তাদেরকে সঙ্গে নিয়ে। আমরা যেহেতু চায়নার আলিবাবাকে আসতেই দিচ্ছি, তাহলে চায়নার আলিবাবার ওদের অভিজ্ঞতা আমরা নিব না, অভিজ্ঞতাগুলোকে কেন আগে নেড়ে চেড়ে দেখছি না? ইভেন অ্যামাজনের অভিজ্ঞতা আমরা নিতে পারি, ভারতে উন্মুক্ত করে দেওয়া হয় নাই, নিয়ন্ত্রিতভাবে আছে, সেখানকার অভিজ্ঞতা আমরা নিতে পারছি না কেন? সেই জন্য হচ্ছে যে আমরা সবকিছুই দেখছি, সবকিছুর মধ্যে আছি, আবার কোনো কিছুর মধ্যে নেই, এটা খুব খারাপ। আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে অনুমোদন প্রক্রিয়াটাকে একটু ডিজিটাইজ করা হোক, আমি এটা খুব চাই। বাহ, অসাধারণ। জিশান, শেষ করবেন একেবারে এক লাইন। আমার কাছে মনে হয় যে বিদেশি বিনিয়োগ আসবে, এটা কিন্তু আসলে বড় আশার কথা। বাংলাদেশকে এখন একটি বিদেশি বিনিয়োগের ডেস্টিনেশন হিসেবে ধরছে, এটা একটা বড় আশার কথা। সেটা এনে সকলে যেমন বললেন, যদি নীতিটা সঠিক থাকে, ভারসাম্য দুদিক রক্ষা করে এই দেশের সকলকে নিয়ে একসাথে কিভাবে আরও বড় করা যায়, আরও বিকশিত করা যায়, সেটাই আমাদের আশা থাকবে সবার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আলিবাবা নিয়ে আমাদের আলোচনা ছিল। আমরা এই বিকশিত হবার যেই মন্ত্রটি, সেই মন্ত্রটি অন্তত নানান অভিজ্ঞতা থেকে আমরা ঠিকঠাক করে যেন নিতে পারি। সব মন্ত্রই কি চিচিং ফাঁক হবে কিনা, সবার জন্য শুভকামনা।